এটা দুর্ভাগ্যজনক যে প্রধান উপদেষ্টা রাষ্ট্রের সব কিছু অবহিত হতে পারছেন না। আমরা ওনাকে বলেছি আপনার চতুর্পাশে যারা আপনাকে অবহিত করার কথা, যদি উইকনেস থাকে এটাকে আপনি রিপেয়ার করেন। হিজ টু নো, তাকে জানতে হবে এক নম্বর। আর 2 নম্বর, আপনি যেটা বলেছেন উনি না জেনে যদি একটা বাজ ইলেকশনের জন্য দেশ আগাতে থাকে, তো নিঃসন্দেহে আমরা এটাকে স্বাভাবিকভাবে নেব না। আমরা এটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্যোগ গ্রহণ করব নিঃসন্দেহে। আমি এটা আমরা চিফ হিসেবে বলে আসছি যে আমরা 2008-এর মতো আরেকটা ইলেকশনকে আমরা অ্যালাউ করবো না এই দেশে। ভাই, যে দ্বৈত নাগরিকের কথা আসছে, আমার নাম তাফহিমুল ইসলাম, আমি চ্যানেল আইতে আছি। দ্বৈত নাগরিকের দেখা যায় যে একটি দলের প্রধানই কিন্তু দ্বৈত নাগরিক হিসেবে আছে। যে আপনি বলছিলেন যে কোনো দ্বৈত নাগরিক এখানে গ্রহণ করা হবে না, সেক্ষেত্রে নির্বাচন ভণ্ডুলের একটা নির্বাচন হওয়ার ব্যাপারে আমি এখনো আশাবাদী। আমি আশা করি যে, এবং নির্বাচন না হলে অল্টারনেটিভ কি, সেটা তো আরো ভয়াবহ একটা পরিস্থিতি আমাদের দিকে থাকবে। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন হওয়ার ক্ষেত্রে যতটা সহযোগিতা কিংবা ব্যবস্থা গ্রহণ করা দরকার আমরা এটা সবটাই করবো ইনশাল্লাহ। তারপরেও যদি দেখা যায় নির্বাচন সঠিক সুষ্ঠু হচ্ছে না, উই হ্যাভ টু ফেস দ্য কনসিকুয়েন্সেস। আমি নুর আলম, দীপ্ত টিভিতে আছি। আমার একটি প্রশ্ন হচ্ছে, এখনো অবস্থান করছে তো অবশ্যই আমরা দেখেছি এটা ভেঙেছে এবং তারা এটা বলছে একটা অদৃশ্য শক্তি এটা কাজ করেছে। আপনারা কি কোনো অদৃশ্য শক্তি কোনো ছায়া পেয়েছেন কিনা? দুইটা প্রশ্ন। প্রথম কথা হচ্ছে ছাত্র দল যেখানে বসে আছে কেন, এটা আমাদের স্পষ্ট না। কারণ ছাত্র সংসদ নির্বাচনের ব্যাপারে ইলেকশন কমিশনের কোনো ভূমিকা নাই, ঠিক আছে? তো তারা ওইখানে বসে আছে, হয়তো এটা জানে না তারা। কারণ ইলেকশন কমিশনের মূল কাজ হচ্ছে জাতীয় এবং স্থানীয় নির্বাচন। এখন আমাদের এফবিপিসি ইলেকশন হচ্ছে, সমিতির ইলেকশন হচ্ছে, সব জায়গায় কি ইলেকশন কমিশন হস্তক্ষেপ করে? তারা একটা রং জায়গায় গিয়ে বসে আছে একটা ক্যাশ করার জন্য। ছাত্র শিবির আমাকে রাত্রে ফোন করেছিল যে তাহলে আমরা ইলেকশন কমিশনের উপর যাই ঘেরাও করে থাকি। আমি বলছি না, তোমরা ওইখানে গেলে তার সংঘাত হবে, এটাই তো তারা চায়। তা আমরা বলছি ওইখানে তোমরা যা দরকার নেই, তোমরা দূরে থেকেই এটাকে প্রটেস্ট করো। এখানে দুইটা দিক আপনার লক্ষ্য করবেন। ছাত্র দলের আন্দোলনটা হচ্ছে নেগেটিভ, ধ্বংসাত্মক, আর ছাত্র শিবিরের আন্দোলনটা হচ্ছে পজিটিভ, কারণ নির্বাচন হচ্ছে এটার পক্ষে তার অবস্থান নিয়েছে। তো দুটাকে কোয়ালিটেটিভলি একই রকম মনে করাটা ঠিক হবে না, দুটার ডাইমেনশন ইজ ডিফারেন্ট, ঠিক আছে? আর আমি এটা মনে করি না যে খুবই সংঘাতের দিকে যাচ্ছে এবং এটা জাতীয় নির্বাচনকে এফেক্ট করবে। আই ডোন্ট থিঙ্ক সো। দ্বিতীয় প্রশ্নটা যেটা বলছিলাম যে না, যেটা অদৃশ্য এটা দেখবো কি করে? অদৃশ্য দেখি না, এটা অনেক যে ইঙ্গিত দিয়েছেন। ভাই, আমি শফিক মুন্সি, আমি সময় টিভিতে কাজ করি। এটা আসলে অবস্থানটা কি, আপনারা কিভাবে দেখছেন? না, আসলে দেখেন, এই সিট বন্টনের 8 দল 9 দলের সাথে আমি কনভেনার হিসেবে কাজ করেছি, ঠিক আছে? এখনো যে সবাই তো আসছে, নাহিদ আসছিল, আজকে আসিফ আসছিল, তারপরে ইসলামী আন্দোলনের কিছু সাহেব আসছিল, নিজাম ইসলাম থেকে আসছিল, আহমেদ আব্দুল কাদের আসছিল। সো আই এম হ্যান্ডলিং অল দি ইস্যুজ। ইসলামী আন্দোলনের সাথে শুরু থেকেই আমরা খুব ভালোভাবে হ্যান্ডেল করতেছিলাম এবং পরিস্থিতি প্রায় অনেকটা ফিনিশিং পর্যায়ে গিয়েছিল। আমাদের সাথে সর্বশেষ যে আলোচনা হয়েছে, ওনারা বলেছিলেন একটু বেশি সংখ্যায় সিট তারা চেয়েছিলেন। আমরা বলেছি না, এতটুকুতেই নির্ধারিত থাকতে পারে না, সিট তো 300। আমরা দুটি নীতিমালার ভিত্তিতে আগিয়েছি। এক হচ্ছে প্রত্যেকটি দলের প্রেসিডেন্ট সেক্রেটারি উইল বি সিলেক্টেড ফর নমিনেশন হোয়াট এভার দি স্ট্রেংথ অফ দি পার্টিস। আর সেকেন্ড হচ্ছে যে দলের যেখানে অবস্থান ভালো সেই দল সেটা পাবে। এভাবে যদি আমরা অগ্রসর হওয়া শুরু করেছি, তখন দেখা গেল শরিক দলগুলো খুব কম জায়গাতেই থাকে, কারণ তার 1 নম্বর দল অনেক কম জায়গায়। প্রায় সব দেশেই জামাতই হচ্ছে 1 নম্বর দল। সেই জন্য আমরা এটাকে আবার জামাত একটু ব্যাক করে আসছে যে যুদ্ধ সম্ভব, ওনারা সেকেন্ড পার্টি হোক, থার্ড পার্টি হোক, জামাত সিরিয়াসলি তাদেরকে সহযোগিতা করলে তাতেও উঠে আসতে পারবে কিনা, এটাকে আমরা একটা প্রিন্সিপাল হিসাবে নিয়েছি। নট বাই দেয়ার ওন স্ট্রেংথ, নট দ্যাট দে আর দি ফার্স্ট পলিটিক্যাল পার্টি ইন দ্যাট কেসেস। তো সেটাকে নিয়েই আমরা ধীরে ধীরে অগ্রসর হতে গিয়ে পরে তারা একটা সংখ্যা চাইছে, আমরা
এটা অনেক বেশি মনে হয়েছে আমাদের কাছে। তারপরেও আমরা ম্যাক্সিমাম সিট আমরা ফিক্স আপ করেছি, এবং সেক্ষেত্রে ওনারা কোন কোন আসন এই নাম্বারের ভিতরে ওইটা ফিক্স আপ হয়েছে। আমরা তো ধরে নিয়েছিলাম যে ইটস সলভড, কিন্তু পরে তো দেখলাম যে ওনারা ভিন্ন কথা বলেছেন এবং ইয়ে করেছেন। তো এটাই হচ্ছে আর কি, আর বেশি ডিটেলসে যাওয়া তো পেছনে কি মানে ভারতের কোনো ট্যাবলেট খেয়েছে কিনা তারা, মানে কি মনে হয় আপনার? মানে পেছনে তো অবশ্যই কিছু একটা কাজ যখন করছে। জুলাই আন্দোলনের শক্তি এক হয়ে গেল এবং ক্ষমতায় যখন জুলাই আন্দোলনের যোদ্ধারা কাছাকাছি চলে আসলো, আপনারা যারা পেছনে ছিলেন জুলাই এই অভ্যুত্থান, মানে আধিপত্যবাদের কোনো হাত আছে কিনা এখানে? আসলে এ ব্যাপারে আমাদের কোনো ধারণা নাই। জি। এমনি কোনো ষড়যন্ত্র কি আসলে এই 11 দলীয় জোট ভাঙার পিছনে থাকতে পারে, বা এখনো বিদ্যমান আছে কিনা 10 দলীয় জোট ভাঙার পিছনে, এটা জানতে চাই। সে ব্যাপারে আমাদের কোনো ধারণা নেই। তারা যে কারণগুলো দেখিয়েছে, শরিয়া আইনের কথা বলছে, মানে এতদিন আপনারা মাঠ পর্যায়ে আন্দোলন করলেন, এই বিষয়গুলো নিয়ে একাধিকবার আলোচনা হওয়ার কথা ছিল। আচ্ছা ভাই, আমি সাকিবের সাথে আমি একটু যুক্ত করি, সাকিবের সাথে যুক্ত করি, যেহেতু বারবার একই কথা আসছে। আমরা যতটুকু জানি ইতিহাসে, চরমোনাই পীরের সঙ্গে আসলে জামাতের ঐক্যটা কখনোই হয়নি। এবারও যখন শুরুতে আলোচনাটা আসলে কেন হলো, মানে একটা তো কারণ লাগবে, একটা গ্রাউন্ড না, আমরা দেখেন আমরা সবকিছু পজিটিভলি দেখতে চাই। আমরা তো বিএনপির সাথেও বহুবার যোগ করেছি। তো এই জন্য আমরা চেয়েছি যে এদেশে যেহেতু জুলাইয়ের পরে একটা পরিবর্তিত পরিস্থিতি, সে নিউ বাংলাদেশ আমরা বলছি, তাদের এখানে তো মানুষের চিন্তা চেতনা পরিবর্তন হওয়াটা অনেকেরই তো হয়েছে। ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির তো ঢুকতেই পারবে, ঠিক আছে। আমাদের ছেলেরা কিছু ভোট দিলে মেয়েরা তো ভোট দিত না। আমি তো ইলেক্টেড জেনারেল সেক্রেটারি ঢাকা মেডিকেল কলেজ। আমাকে দেখলাম যে মেয়েদের বুথে আমি খুব সামান্য ভোট পেয়েছি, আমি ছেলেদের ভোটে জিতছি। তো তখন মেয়েদের সাইকোলজি ছিল এরকম। তো এবার তো ঢাকা ইউনিভার্সিটিতে মেয়েরাই বেশি ভোট দিয়েছে। তাহলে মানুষের সাইকিকে একটা চেঞ্জ তো হয়েছে আপনার জুলাই। আমরা ধারণা করেছি যে যার যে অবস্থানই হোক, যেহেতু জোটের একসাথে কাজ করার একটা আগ্রহ তৈরি হয়েছে, একটা মানসিক পরিবর্তন হয়েছে বলে আমরা ধরে নিয়েছিলাম, এবং এটা আমরা অনেক দূর এগিয়েছি। আমি তো মনে করি এটা একটা সফলতা যে চরমনের সাথে আমরা দীর্ঘদিন ধরে অ্যাটলিস্ট কিছু জায়গাতে এক থাকতে পেরেছি। আমি মামুন ডিবিসিতে কাছে বলছি যে তারা দুইটা অভিযোগ এনেছে, তারা বলছে যে জামাতের আমির যেমন তারেক রহমানের সাথে দেখা করলেন, করে উনি বলছেন যে ঐক্যের পাটাতন থেকে কাজ করা হবে, সেই এখানে বিষয়টা একটু অ্যাড করি ভাই, এটা কিন্তু ফ্যাসিস্টদের বক্তব্য যে বিএনপি এবং জামাতের এই নির্বাচন, এগুলো পাতানো নির্বাচন, তারা ভিতরে প্রকাশ্যে যত বিরোধিতাই করুক, তারা ভিতরে এক, এবং আন্তর্জাতিক অঙ্গনে এই নির্বাচনকে গ্রহণযোগ্য করার জন্য বিএনপি এবং জামাত এই অভিযোগের তীর ছুড়ছে। তো ফ্যাসিস্টের এই বক্তব্য চরমোনাই পীরের দলের মুখ থেকে বেরিয়ে আসছে কিন্তু, যে পাতানো নির্বাচন হচ্ছে। এখন আপনি এটাকে কিভাবে দেখছেন? এটা আপনারাই বিবেচনা করবেন। সেটা আপনারা কিভাবে দেখছেন? ইসলামী আন্দোলন বের হয়ে যাওয়ার কারণে আপনারা কি নির্বাচনের আগেই রেস থেকে একটু পিছায় পড়লেন কিনা? বিএনপি এটা বলাই যায় কিছুটা কিছুটা হলো হলো এবং জামাত দুইটা দলের একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হতে যাচ্ছে, সেই রেস থেকে কিছুটা হলেও কি একটু পিছায় পড়লেন কিনা? আমরা মাঠে এটা দেখছি না। আমরা মাঠে দেখছি যে লোকেরা এতে খুব বেশি নেগেটিভ প্রতিক্রিয়া দেখাচ্ছে না, এবং আমরা মনে করি এটা খুব এফেক্ট করবে না। বরং অনেকগুলো আসলে দাঁড়িপাল্লা বরং এবং ইয়ে থাকবে। বরং একটা বেনিফিট হয়তো আমরা পাইতে পারি, যে আগে অনেকগুলো আসন আমাকে ছেড়ে দিতে হয়েছিল, এখন বেশি আসনে কম্পিট করার আমার সুযোগ হচ্ছে। কারণ একটা অ্যানালাইসিস ছিল এরকম যে বিএনপি 280 আর জামাত 180 আসনে পড়ছে, সুতরাং এই যে কম্পিটিশনটা একটু ডিফিকাল্ট হবে। এখন তো নাম্বার একটু বাড়ছে, আমি কম্পিটিশন তাদের সাথে কম্পিট করতে আমাদের সুবিধা হইতে পারে। এটা যে শুধু নেগেটিভ হচ্ছে তা না, এটা যে পজিটিভ আসপেক্ট আছে, আমরা পজিটিভ থেকে নিয়ে আগাই। এক পক্ষের নীতিটা ঠিক থাকলো। আসলে ইসলামপন্থী সব দলই তো আমাদের সাথে আছে, খুব বেশি ভাগ হবে আমরা মনে করছি না। তাই ভাই, প্রশ্ন হচ্ছে যে নির্বাচনী না, আমাদের ইশতেহারের জন্য পলিসি পলিসি আমরা করছি, ইশতেহারও প্রায় আমাদের প্রস্তুত আছে। আপনার একটু ধৈর্য ধরলে ধারণার দরকার হবে না, বাস্তবটা পুরোটাই পেয়ে যাবে। কিন্তু এখানে একটু অ্যাড করি, বিষয় হচ্ছে ধরেন গণঅভ্যুত্থানের পরে মানুষের যে প্রত্যাশার একটা টেস্ট অফ ভেরিয়েশন একটা কথা আছে, মানুষ কিন্তু নতুন কিছু চাচ্ছে বাংলাদেশে, বিশেষ করে দুর্নীতির বিরুদ্ধে আপনাদের দলের অবস্থান বা জোটের অবস্থান,
এগুলোকে মানুষ অ্যাপ্রিসিয়েট করছে, যে কারণে কিন্তু আপনাদের মোটা দাগে যে আমরা পয়েন্ট আচ্ছা, যদি বলতেন যে আমরা এই পয়েন্টগুলো রাখি একটু আসলটা পাইলে ভালো না? না, তারপরে ভাই তাহলে আজকে বসার কোনো অর্থ নেই ভাই, আমাদের খালি হাতে ফেরত দিতে হবে যদি কিছু না বলেন। মোট কথা ভাই, ইশতেহার নিয়েই তো আপনারা জনগণের সামনে যাবেন। আমরা আমি তো যদি এই প্রশ্নটা এইভাবে ঘুরে বলি যে জামাত আসলে কি কি বলে ভোট চাবে এবার? আচ্ছা, জামাত খুব অল্প সময়ের ভিতরে ইশতেহার প্রকাশ করবে। আপনারা যেহেতু বড় দল, যেমন বিএনপি আওয়ামী লীগের নির্বাচনের সময় না, এটা তো খুব তারা ক্লিয়ার। উত্তর দিত ভাই। আপনি যেটা বলছেন এটা তো খুব ক্লিয়ার জি। যে আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ, এটা আমাদের 1 নম্বর প্রায়োরিটি। কারণ হচ্ছে দুর্নীতি তো সব গ্রাস করে ফেলে, তো এটাকে আমরা 1 নম্বর করছি। আমরা গুড গভর্নেন্সের ইস্যুতে আমরা আসছি ভেরি সিরিয়াসলি, কারণ গভর্নেন্সের অভাবেই যত সব আমাদের এখানে সমস্যা হচ্ছে সেটাকে আমরা এখানে নিয়ে আসছি। আমরা এমপ্লয়মেন্ট, ইউথ এমপ্লয়মেন্ট অ্যান্ড এডুকেশনের ব্যাপারে আমরা এখানে জোর দেব করার জন্য। ইন্টারন্যাশনাল রিলেশনে তো আমাদের খুব পরিষ্কার যে আমরা খুব বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে আমরা এখানে কোনো কম্প্রোমাইজ করব না। যারা অতীতে সরকার গঠন করেছিলেন তারাও বলেছেন যে বাংলাদেশ ফার্স্ট, ওকে, কিন্তু ভিতরে ভিতরে আরও অন্য দেশের সাথে তারা কম্প্রোমাইজও করেছে। এখানে আমরা এখানে খুব দৃঢ়তার পরিচিত হব যে নো কম্প্রোমাইজ উইথ দি সভরেনিটি অফ দিস কান্ট্রি। আমরা খুব স্বাধীন একটি জনগোষ্ঠী তৈরি করার জন্য চেষ্টা করব, যারা মন মানসিকতা অত্যন্ত প্রো বাংলাদেশ হবে এবং স্বাধীন হবে। এটা আমাদের ইন্টারন্যাশনাল রিলেশনশিপের, এবং আমরা ইকোনমিতে আমরা অ্যাগ্রেসিভ ইনভেস্টমেন্টের, ফরেন ইনভেস্টমেন্টের ইস্যুটাকে আমরা এখানে প্রায়োরিটি দেবো। আপনারা জানেন যে বিদেশিরা এখানে আসে না কেন, এখানে সার্ভিসটা ঠিক থাকে না, ঘুষ থাকে, সিকিউরিটির সমস্যা আছে। তো আমরা এইসব ব্যাপারে একটা কনজেনিয়াল অ্যাটমসফিয়ার তৈরি করবো ফর ফরেন ইনভেস্টমেন্ট। দিস আর দি মেজর ইস্যুজ যেখানে আমরা, এবং ওমেন এম্পাওয়ারমেন্টের যে কথাটা বলা হয়, নারীদের শিক্ষা এবং যারা মাইনরিটি আছে তাদেরও বিভিন্ন রাইটস ইত্যাদি দেওয়ার ক্ষেত্রে আমরা সিরিয়াস থাকবো। একটা ইকুইটেবল সিচুয়েশন ইন অল রেসপেক্ট, ইকোনমি, সোসাইটি, কালচার, এভরি হয়, এটা আমাদের লক্ষ্য হবে আর কি ইনশাআল্লাহ। বা মানুষ একটা ডিফারেন্ট বাংলাদেশ দেখবে। নারীদের ইস্যু নিয়ে যদি নারীদের ইস্যু নিয়ে একটু বলেন। নারীদের অনেক issue নারী মনে নিয়ে- করে যে আমি একটু বলি আপনাকে, নারীদের ইস্যু নিয়ে কয়েকটা সেমিনারে আমি ছিলাম। প্রথম কথা হচ্ছে নারীদের ব্যাপারে তো আমরা বলিনি, তারা বলছে যে আমাদের ইসলামের গুরুত্ব নাই, মানে আমাদের কথাটা তারা বলছে আমাদের দলের ব্যাপারে আর কি। এখন আমি যদি বলি যে যে উনি মিষ্টি পছন্দ করে না, আমি জানি না যে আপনি করেন কিনা, ঠিক আছে? তো এটা একটা উদ্ভট একটা সাইকোলজি আমাদের দেশে, যে আমাদের কথাটা উনারা বইলা দেয়, সঠিক বলে না বেঠিক বলে এটা কোনো বক্তব্য নেই। আমরা নারী পুরুষের তো কোনো ডিফারেন্স করছি না। আমাদের এডুকেশন থাকবে, নারীদের জন্য এমপ্লয়মেন্ট থাকবে, নারীদের সিকিউরিটি থাকবে, নারীরা যেখানে যেখানে কাজ করার জন্য উপযোগী সেখানে তারা প্রায়োরিটি পাবে। আমি একবার বলেছিলাম বোধহয় যে নারীদের উপরে যদি চাকরি বা বঞ্চনা হয় তাহলে সবচেয়ে এফেক্টেড হবো আমি নিজেই, কারণ আমার ঘরে 4টা নারী আছে। আমার ওয়াইফ, শি ইজ এ প্রফেসর অফ রেডিওলজি অ্যান্ড শি ইজ ওয়ার্কিং। আমার বড় মেয়ে, শি ইজ এ পোস্ট গ্রাজুয়েট, এবং সে হচ্ছে আপনার এই বন্ধাত্মকরণের বাচ্চা হয় না যে ইনফার্টিলিটি, আমার মেয়ে ইনফার্টিলিটির মাস্টার করা, হি ইজ সার্ভিং। আমার সেকেন্ড মেয়ে ফিজিক্সে ডবল মাস্টার্স করা ইতালি থেকে এবং ফ্রান্স থেকে, শি ইজ সার্ভিং এজ এ টিচার ইন দ্য ব্রাক ইউনিভার্সিটি। আমার থার্ড মেয়ে, সে হচ্ছে আর্কিটেকচারে মাস্টার্স করা এবং এখন আমেরিকায় পোস্ট গ্রাজুয়েশন করতেছে। আমরা যদি নারী চাকরি করতে না দিতে সবচেয়ে বড় এফেক্টেড আমি হবো, আমার ঘরে 4 জন বেকার হয়ে যাবে। আই হ্যাভ অনলি ওয়ান সান, হি ইজ এ ব্যারিস্টার অ্যান্ড প্র্যাকটিসিং ইন ইউকে, ঠিক আছে? তো এগুলো তো একটা বোগাস জিনিস করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছে ভাই, আসন বন্টনের ক্ষেত্রে কিন্তু এবার তারা ওরকম দেখছে না আপনাদের যে নারী প্রার্থী একজনও নাই আসলে জামাতের না, পক্ষে। এটা খুব কম আছে ভাই। এটা না ঠিক আছে, আমি এটা জবাব দিচ্ছি। প্রথম কথা হচ্ছে কনসার্নস কমিটিতে নারীদের যে পার্সেন্টেজের ব্যাপারে যে আমরা সংস্কার চেয়েছি সেখানে তো জামাত এগ্রি করেছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমাদের এখন সোসাইটিতে এটা গ্র্যাজুয়ালি অ্যাডপ্টেশন হচ্ছে। আপনারা জানেন যে প্রো মুসলিম কান্ট্রি, আমরা ইসলামী দল, আমাদের সাথে আরও কতগুলো ইসলামী দল আছে, তাদের বুঝে না বুঝে অনেক সমালোচনা আছে।
দেখেন না একটু কিছু হইলেই বলে দেয় আকিদা খারাপ। হ্যাঁ, আকিদার যে কোনটা এটা আল্লাহ ভালো জানে, ঠিক আছে। আমাকে একজন বলছে যে আপনার আকিদা খারাপ, তার বলছে ঠিক আছে খারাপ হইলে আমি এখন ভালো হইয়া যাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ফেলছিস তার সামনে, তো আকিদা ঠিক হয়ে গেছে। তো এটাই তো আকিদা, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এরকম একটা কনফিউজিং কিছুটা বিভ্রান্তিকর সোসাইটিতে আমাদের সব কনসিডার করে আমরা ধীরে ধীরে অগ্রসর হচ্ছি। যেমন আগে বাংলাদেশের ইলেকশন কমিশনে 33% নারী সদস্য থাকাটা বাধ্যতামূলক করেছে। একমাত্র জামাত ইসলামীর কাছে 43% নারী আছে আমাদের দলে, অন্য কোনো দলে তো নাই। যারা প্রগ্রেসিভ তাদের দলে তো এর সংখ্যক নারী নাই। তো আমরা তো প্র্যাকটিক্যাল কথা বলি, আমরা তো বোগাস কথা বলে দিতে পারি না। নাম্বার 2 হচ্ছে যে এবার দেখেন আমার ওয়াইফে তো ব্রিটিশ এম্বাসিতে গেছে কয়েকবার কথা বলার জন্য, ইন্টারন্যাশনাল সেমিনারে যাচ্ছে, তার বহু বক্তৃতা আছে হিউম্যান রাইটসের উপরে, ওমেন রাইটসের ব্যাপারে, এমপাওয়ারমেন্টের। তা আমরা তো প্র্যাকটিক্যালি আসি এখানে। যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা রং প্রোপাগান্ডার শিকার, মিথ্যা কথার শিকার। তাই ভাই আমার যেটা হচ্ছে প্রশ্ন হচ্ছে যে আপনি বলছিলেন যে এখন আসছেন ইজ টু ম্যাচিউর, ইমেচিউর, ইজ টু আর্লি। আমরা চাইব নির্বাচন কমিশনকে সোজা ট্র্যাকে রাখার জন্য এবং একটা সুষ্ঠু নির্বাচন করার পরিবেশকে এনশিওর করার জন্য আমরা ওইদিকে আমরা যাচ্ছি। দ্বৈত নাগরিকের বিষয়ে দ্বৈত নাগরিকের বিষয়ে আমি আগে বলছি, অ্যাজ পার আওয়ার কনস্টিটিউশন যেটা হয় আমরা সেটাতে বিশ্বাস করি, আনলেস দ্যার ইজ এনি চেঞ্জ ইন দ্য কনস্টিটিউশন। আমরা ল অ্যাবাইডিং, কনস্টিটিউশন অ্যাবাইডিং একটা পার্টি। থ্যাংক ইউ ভেরি মাচ। জাতীয় সরকারের রূপরেখাটা একটু বলবেন, কেমন জাতীয় সরকারটা কেমন হতে পারে? এর প্রশ্নের জবাব কিন্তু দিয়েছি আগে, এখানে দিয়েছি। না, সিসিটিভির ব্যাপারে কাল বডি ক্যামেরা তো আগে ছিল, ওরা এটা করতেছে বলছেন। সিসিটিভির ব্যাপারে ওনারা খুব ক্লিয়ারলি কালকে বলেছেন যে ওনারা এই ছাড় করেছে, অর্থ ছাড় করছে। এতদিন অর্থ ছাড় করা হয় নাই, বোধহয় পরশু দিন অর্থ ছাড় দিয়েছে। এখন খুব দ্রুততার সাথে এটা অগ্রসর হবে। চিফ অ্যাডভাইজার খুব ওপেনলি ক্লিয়ারলি আমাদেরকে বলেছে, অ্যান্ড উই হোপ দ্যাট এটা হবে। আর যদি না হয় আমরা এক সপ্তাহ পরে আবার আসি, দেখবো, উইল ফলো আপ। আমরা আমাদের লোকদেরকে বলেছি প্রত্যেক স্কুলে গিয়ে গিয়ে দেখে আসার জন্য কাজ শুরু হচ্ছে কিনা। জি। বডিও ক্যামেরা 40,000 থেকে কমে এখন প্রায় 25,000 মতো হয়েছে। কিন্তু সংখ্যাও সিসিটিভির ক্ষেত্রে বা বডিও ক্যামেরার ক্ষেত্রে এরকম হচ্ছে বা একটু জিনিস আপনাদের দেখেন, সব বিষয়ের ব্যাপারে একটা দোদুল্যমানতা আমাদের দেশে আছে, কারণ কালচারটা তো এখন সেভাবে ডেভেলপ করেনি। আমরা চেষ্টা করছি মানে যতদূর সম্ভব এটাকে কারেক্ট একটা ইলেকশনের দিকে নিয়ে যাওয়ার জন্য। উই আর অন, আমরা পুটিং দি প্রেশার, লেট আস সি। যারা বলছে এটা ডকুমেন্টস দেওয়ার দায়িত্ব তাদের, এক। আর 2 নম্বর হচ্ছে আমি যদি কোনো কনস্টিটিউয়েন্সি থেকে ভোটার স্থানান্তর করি আরেক জায়গায় যাই, তাহলে ওই জায়গায় তো আমার ভোটার কমে যাচ্ছে, তাহলে তো আমি এটা ফেল করতে পারি, ঠিক আছে। তো তাদের লস নাই, তো তাদের লস নাই আর কি। কারণ আমি এক জায়গায় ভোটার এনে পাশ করলাম, আরেক জায়গায় আমি নিজে ভোটার কামাইয়া তাদেরকে পাশ করার সুযোগ করে দিলাম, ব্যাপারটা তো এরকমই হয়। তাহলে তাদের লস কোথায়? এগুলো হচ্ছে একটা মানে কি বলবো, অর্থহীন কথা, অর্থহীন। আর 2 নম্বর আরেকটা জবাব দিই, ছোট্ট একটা জবাব দিই। তো উনি যেটা বলছে না, একই রকম বলছি তো, ডকুমেন্টস ওনারা দিতে থাকুক। আর আরেকটা আপনার যেটা বলছেন যে ইঞ্জিনিয়ারিং এর ব্যাপার, তাই না? আচ্ছা, গ্রাম দেশে যারা চুরি করে তাদের পালানোর একটা টেকনিক আমরা জানতাম। মানে যে চোর দৌড়াইবার সময় সেই বলতে থাকে চোর 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 ধরো চোর ধরো। এটা জানেন কি না আপনারা? গল্পটা বললাম। আমি মনে করি না যে এতে করে খুব বেশি ভোট ডিভিশন হবে, কারণ এদেশের মানুষ, মুসলমানরা, ইসলামপন্থীরা, তারা ভোটাররা অলরেডি মেন্টালি ইউনাইটেড হচ্ছে যে ইসলামের পক্ষে বা পরিবর্তনের পক্ষে রায় দেওয়া। সুতরাং দল হিসেবে কোনো দলের ভিন্ন সিদ্ধান্ত হইতে পারে, কিন্তু জনগণের সিদ্ধান্ত এটা দ্বারা পরিবর্তন হবে না। জাতীয় সরকারের রূপরেখা একটু বলবেন।